আসসালামু আলাইকুম। আমরা স্থির তড়িতের থিওরিগুলো পড়া শেষ করছিলাম। আমার কথা ছিল যে লাস্ট একটা ক্লাসে আমি বোর্ড পরীক্ষার ম্যাথ করাবো। সুতরাং আজকে আমি 2018 এবং 2019 সালে যতগুলা আসছে প্রশ্ন, সবগুলা প্রশ্নের ম্যাথগুলা অ্যাকচুয়ালি আপনাদেরকে ইনশাল্লাহ করাই দিব। সো টোটাল আমরা 8টা ম্যাথ করবো আজকে ইনশাল্লাহ। সো চলেন আমরা শুরু করে দিই। আমাদের যে প্রথম ম্যাথটা 2019 সালে ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা ছিল, সেটা দিয়ে আমরা শুরু করি। তাহলে 2019 সালে ঢাকা বোর্ডের প্রশ্নটা দিয়ে আমরা শুরু করব। দেখেন প্রশ্নটা আমরা পড়ে ফেলি। কি প্রশ্ন দেওয়া আছে খেয়াল করেন। চিত্রে ভূমির উলম্ব বরাবর এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ আমাদের দেওয়া আছে। এখন এই এবিসি সমবাহু যে ত্রিভুজটা আছে, এখানে কিউ ওয়ান এবং কিউ টু এই দুইটা চার্জ দেওয়া আছে। এখন কিউ ওয়ান কোথায় কিউ টু কোথায় এটা আমাদের জানা লাগবে। যে দুইটা চার্জ দেওয়া আছে কিউ ওয়ান এবং কিউ টু, তারা কোথায় সেটা আমাদের জানা লাগবে। এরপর বলছে এ বিন্দুতে বিভবের মান কত, আর এ বিন্দুতে 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু যদি ঝুলিয়ে রাখতে হয় তাহলে কি বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে চলেন আমরা প্রথমে দেখি যে অ্যাকচুয়ালি চার্জ দুইটা কোনটা কোথায় আছে। এ, বি, সি, তিনটা বিন্দু। তাহলে এ বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, তার মানে অবশ্যই চার্জ দুইটা আছে কোথায়, বি আর সি তে। আমার এখানে লিখে না দিলেও বোঝাই যাচ্ছে বি এবং সি এই দুইটা বিন্দুতে কি আছে, চার্জ দুইটা অবস্থিত আছে। তাহলে বি বিন্দুতে যে চার্জটা আছে আমাদের, সেই চার্জটার মান হচ্ছে 3 × 10⁻⁹ কুলম্ব। আর সি বিন্দুতে যে চার্জটা আছে সেটা 3 × 10⁻⁹ কুলম্ব। এখন তাহলে আমার কিউ ওয়ান চার্জটা আছে হচ্ছে, বি বিন্দুতে হচ্ছে কিউ ওয়ান চার্জ। গ নাম্বার যখন অ্যান্সার করব আমরা, গ, এই বি বিন্দুতে আমার আছে কিউ ওয়ান চার্জ, আর সি বিন্দুতে আছে কিউ টু চার্জ। এ বিন্দুতে বিভবের মান কত। এখন এ বিন্দুতে বিভবটা যদি হয় ভি এ, এ বিন্দুর বিভব ভি এ দ্বারা সূচিত করি আমরা। এ বিন্দুর বিভব ভি এ ইকুয়ালস টু 1/4πε0। বি বিন্দুতে যে চার্জটা সেটা হচ্ছে কিউ ওয়ান ডিভাইডেড বাই দূরত্ব কত বি এবং এর মধ্যে, বি এ, প্লাস 1/4πε0 সি বিন্দুর চার্জ কিউ টু ডিভাইডেড বাই দূরত্ব কত সি এ। সুতরাং 9 × 10⁻⁹ হবে। কিউ ওয়ান চার্জটা হচ্ছে 3 × 10⁻⁹ ডিভাইড বাই বি এ হচ্ছে 2 মিটার, প্লাস একইভাবে 9 × 10⁻⁹ 3 × 10⁻⁹ ডিভাইডেড বাই সি এর দূরত্ব হচ্ছে 2 মিটার। দুইটা মিলিয়ে আমরা অ্যাকচুয়ালি পাবো এখানে থেকে 3 × 27 অর্ধেক, দুইটা মিলে 27 হবে। 27 ভোল্ট হবে আমার এ বিন্দুর বিভব। বিভব বের হয়ে গেল। এখন দেখেন ঘ নাম্বার কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং। যে এ বিন্দুতে 2 কিলোগ্রাম ভরের একটু বস্তু ঝুলিয়ে রাখতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা ঘ নাম্বারটা এখন সলভ করতে যাই। ঘ, এ বিন্দুতে আমি 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু ঝুলিয়ে রাখবো। এখন দেখেন 2 কিলোগ্রাম ভরের বস্তু যদি আপনি এ বিন্দুতে ঝুলিয়ে রাখতে চান, তাহলে কি বৈদ্যুতিক ব্যবস্থা নির্ণয় নিতে হবে সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমি একটু ডায়াগ্রামটা আঁকি। এই যে ধরেন একটা ডায়াগ্রাম আঁকলাম। তাহলে এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দুতে আমি যে বস্তুটা ঝুলাবো সেই বস্তুর ওজন এমজি কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে। এই এমজির উল্টা দিকে আমি যদি একটা তড়িৎ বল এফ কাজ করাতে পারি, তাহলে অ্যাকচুয়ালি বস্তুটা কি থাকবে, এ বিন্দুতে ঝুলে থাকবে। তাহলে আমার তড়িৎ বল এফ, এটা সমান হতে হবে কার, এমজি এর। এখন আমার এ বিন্দুতে 2 কিলোগ্রাম ভরের বস্তুটাকে কতটুকু চার্জে চার্জিত করলে সে একটা লব্ধি ঊর্ধ্বমুখী বল এফ পাবে, সেটা আমাদেরকে বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, বি এবং সি বিন্দুতে যে চার্জগুলো আছে, দুইটা চার্জের মান কি পরস্পর সমান না? তাহলে আমি এফ বিন্দুতে যদি, এ বিন্দুতে ধরেন আমি এ বিন্দুতে একটা কিউ মানের চার্জ ঝুলাবো, কিউ, মনে করি এ বিন্দুতে কিউ মানের চার্জ
রাখা হলে তা ঝুলে থাকবে। তাহলে তড়িৎ বল যে এফটা আছে এখানে কয়টা তড়িৎ বল কাজ করবে? এখানে দুইটা তড়িৎ বল কাজ করবে। একটা হচ্ছে এই বি বিন্দুর জন্য, বি এবং সি। বি বিন্দুতে কি চার্জ আছে? ধনাত্মক চার্জ আছে। তাহলে বি বিন্দুর পজিটিভ চার্জের জন্য এইখানে আমি একটা পজিটিভ চার্জ রাখলে বিকর্ষণধর্মী বল পাবো। তাহলে এটা হচ্ছে এফ বি। আবার সি বিন্দুর পজিটিভ চার্জের জন্য এই কিউ চার্জটা যে বিকর্ষণ বল লাভ করবে সেটা হচ্ছে এফ সি। এফ বি এবং এফ সি এই দুইটা বলের লব্ধিটাই হচ্ছে এফ। এখন লব্ধি যদি এফ মানের বল হয়, আমার লব্ধি যে এফটা আছে এফ ইকুয়ালস টু রুট ওভার এফ বি স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ বি ইন্টু এফ সি কজ মাঝখানের অ্যাঙ্গেল কত দেখেন, এইখানের যে মাঝখানে বল দ্বয়ের মাঝখানের অ্যাঙ্গেল সেটা কি এই অ্যাঙ্গেলটা না? এখন দুইটা এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তার মানে মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। সুতরাং এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এফ বি এবং এফ সি এই দুইটার কিন্তু মান সমান। এফ বি ভেক্টর এফ সি ভেক্টরের মান সমান। তাহলে দুইটা ভেক্টর যদি মান সমান হয়ে যায়, এফ বি এফ সি দুইটাকে আমি সমান বলতেছি, এফ বি সমান এফ সি সমান বলি আমরা এফ ওয়ান। তাহলে এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ ওয়ান স্কোয়ার প্লাস 2f1 স্কোয়ার কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে রুট ওভার 3f1। এইবার আমরা যদি এখন ইকুয়েশনটা দাঁড় করাই, রুট ওভার 3f1 সমান হচ্ছে mg। তাহলে f1 ইকুয়ালস টু mg ডিভাইডেড বাই রুট ওভার 3, আর f1 ইকুয়ালস টু 1/4πε0 q1 ইন্টু কিউ ডিভাইডেড বাই ab স্কোয়ার, এটা ইকুয়ালস টু mg ডিভাইডেড বাই রুট ওভার 3। আমার মান বের করতে হবে বড় কিউ এর মান যদি বের করতে হয় আমি অন্য মানগুলো আগে বসাই দেখি। 1/4πε0 9 ইন্টু 10^9, q1 3 ইন্টু 10^-9, বড় কিউ জানি না, এ বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, এম কয় কিলোগ্রাম 2 কিলোগ্রাম, জি হচ্ছে 9.8 ডিভাইডেড বাই রুট ওভার 3। সুতরাং এখান থেকে বড় কিউ যেটা আসতেছে সেটার মান আমরা বের করে ফেলতে পারি। আমাদের এখান থেকে বড় কিউ এর যে মানটা আমরা পাবো, এখানে 2 কিলোগ্রাম চার্জই তো আমাদের ঝুলিয়ে রাখতে হবে। হ্যাঁ, 2 কিলোগ্রাম চার্জে আমরা ঝুলিয়ে রাখবো। তাহলে ক্যালকুলেট যদি করি আমরা, বড় কিউ যেটা আসে 27, কিউ ইকুয়ালস টু 2 ইন্টু 9.8 ডিভাইড বাই রুট ওভার 3 ইন্টু 4 ডিভাইড বাই 3 কুলম্ব। বেশ বড় মানের একটা চার্জ ঝুলাইতে হবে, অনেক বড় মানের চার্জ ঝুলাইতে হবে। কারণ কি, 2 কিলোগ্রাম ভর আসলে কম ভর না, 2 কিলোগ্রাম ভর কিন্তু অনেক বেশি মানের ভর। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 4 ডিভাইডেড বাই রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 into 9.8 into 4 divided by root over 3 divided by 3, 15.08 কুলম্ব হয়। তাহলে আমরা যদি এ বিন্দুতে মাত্র 15.08 কুলম্ব চার্জ ঝুলাই তাহলে সেটা শূন্যে কি হয়ে থাকবে? ফ্লোটিং, ভাসমান অবস্থায় থাকবে। যাই হোক, তাহলে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার আমরা সেকেন্ড ম্যাথে যাব। সো 1 নাম্বার ম্যাথ হয়ে গেছে, আমরা এখন যাব সেকেন্ড ম্যাথে। চলুন সেকেন্ড ম্যাথে যাই। অঙ্ক নাম্বার 2। সব একটু প্রশ্নটা দেখি। এটা রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন ছিল। এ বিন্দুতে চার্জের পরিমাণ Q1টা দেওয়া আছে -4 × 10⁻⁶ কুলম্ব, এবং বি বিন্দুতে যে চার্জটা আছে সেটা হচ্ছে Q2 -4 × 10⁻⁶ কুলম্ব। তার মানে এখানে এ এবং বি দুইটা বিন্দুতেই সমান পরিমাণ চার্জ রাখা আছে।
তাহলে দুই বিন্দুতেই যদি সমান পরিমাণ সমধর্মী চার্জ রাখা থাকে, ওপি সমান ও এ সমান ওবি বলে দিছে, এবং এই দূরত্বটা কত 10 সেন্টিমিটার, এবং ওপিটা এবি এর উপরে লম্ব সেটা বলা আছে। এখন কিউ1 ও কিউ2 চার্জের জন্য ও বিন্দুর বিভবটা নির্ণয় করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা কিউ1 কিউ2 চার্জের জন্য ও বিন্দুর বিভব যদি নির্ণয় করতে যাই, দুইটাই সমান মানের চার্জ, এবং ও বিন্দুটা আছে অ্যাকচুয়ালি এ বি এর ঠিক মধ্যবিন্দুতে। তার মানে বিভবটা বেশ বড় হয়ে যাবে, বেশ বড় মানের একটা বিভব হবে। চলেন আমরা সেটা নির্ণয় করি, দেখি। আমাদের আচ্ছা, আগের ম্যাথটা আমি খুব সম্ভবত একটু ক্যালকুলেশন মিস্টেক করছি। ক্যালকুলেশনটুকু শেষে এসে একটু কি মিস্টেক করছি কিনা সে একটু দেখে নেই। √3f1 = mg, তাহলে √3 দিয়ে তো ভাগ করার কথা। √3 4 2 × 9.8 ডিভাইডেড বাই √3 × 4/3। সো একটু ক্যালকুলেশনটা আবার করে দেখি। আমার কেন যেন মনে হচ্ছে 2 × 9.8 × 4 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই √3। ও না, ক্যালকুলেশন ঠিক আছে, 15.08। ওকে, নো প্রবলেম। তাহলে আমরা আবার ফেরত যাই ম্যাথে। আচ্ছা, ক্যালকুলেশন গুলো আপনারা একটু করে নিয়ে না, আবার আমার ক্যালকুলেশন ভুল হইতেই পারে। পড়ানোর সময় অনেক সময় দেখা যায় ক্যালকুলেশনের সময় আমার হয়তো অত কনসেন্ট্রেশন থাকে না। একটা জিনিস খেয়াল রাখবেন, আমার আসলে যখন ক্যালকুলেশন করা হয় তখন না খুব মানে হচ্ছে অভক্তি লাগে। কেন? এই একে হচ্ছে আমার অনেক মানে হচ্ছে জিনিস হচ্ছে আমি পড়াচ্ছি হচ্ছে কনসেপ্ট গুলো কিভাবে বোঝা যায়, ম্যাথটা কিভাবে করা যায় সেটা। সো ক্যালকুলেশন এটা আসলে ছাত্র ছাত্রী যারা আছে তাদের খুব মনোযোগ সহকারে করতে হয়। আমার এখন ক্যালকুলেশনের প্রতি অত মনোযোগ থাকবে না, এটা একটু বোঝার চেষ্টা করেন। সো ক্যালকুলেশন জনিত কোনো ভুল হলে সেই ভুলটাকে নিজেরা সংশোধন করে নিয়েন। কিন্তু যদি কনসেপচুয়াল কোথাও কোনো কিছু মনে হয় যে না এটা তো এরকম হওয়া উচিত না, সেটা আমাকে অবশ্যই জানাবেন। বাট ক্যালকুলেশনে যদি টুকটাক মিস্টেক হয় সেটা নিজেরা ঠিক করে নেবেন। তারপর আমি চেষ্টা করবো ক্যালকুলেশন গুলো অ্যাকুরেটলি রাখার জন্য। এবার দেখেন 2 নাম্বার যে কোশ্চেনটা আছে, এ বিন্দুতে চার্জের পরিমাণ দেওয়া আছে কিউ1, বি বিন্দুতে চার্জের পরিমাণ দেওয়া ছিল ওপি সমান ও এ সমান ওবি সমান 10 সেন্টিমিটার। তার মানে আমরা একটা কাজ করি, এখানে প্রত্যেকটাই 10 সেন্টিমিটার করে, এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। আমার গ নাম্বারে জিজ্ঞেস করছে কিউ1 ও কিউ2 চার্জের জন্য ও বিন্দুর বিভব নির্ণয় করো। তাহলে বিভব এট ও, ভি এট ও ইকুয়ালস টু 1/4πε0। এ বিন্দুতে যে চার্জটা সেটা হচ্ছে কিউ1, তাহলে এ বিন্দুর থেকে দূরত্ব ও বিন্দুর এও প্লাস 1/4πε0 বি বিন্দুতে চার্জ কিউ2 ডিভাইডেড বাই দূরত্ব কত বি0 বিও। তাহলে 9 × 10⁻9 কিউ1/এ0, কিউ1টা কত -4 × 10⁻6 ডিভাইডেড বাই এ0 0.1 প্লাস 9 × 10⁻9 -4 × 10⁻6 বিওটা হচ্ছে 0.1। সুতরাং বিভব তাহলে এই দুইটাকে যদি যোগ করে দেই, যে বিভবটা আসবে সেটা হচ্ছে বেশ বড় মানের একটা ভোল্টেজ পাচ্ছি আমরা। এই বিশাল বড় মানের ভোল্টেজটা কত হয় সেটা একটু ক্যালকুলেট করে দিচ্ছি আমি। বিশাল বড় মানের ভোল্টেজটা হবে আমাদের -7.2 × 10⁵ ভোল্ট, -7.2 × 10⁵ ভোল্ট এত হবে। এখন ঘ নাম্বারে আমরা আসার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দেই, যদি কিউ1 এবং কিউ2 সমধর্মী চার্জ না হয়ে বিপরীতধর্মী চার্জ হতো তাহলে কিন্তু ও বিন্দুতে প্রাবল্যটা জিরো হয়ে যায়, সরি ও বিন্দুতে বিভবটা জিরো হয়ে যেত। আবার বলতেছি, যদি কিউ1 এবং কিউটি সমধর্মী চার্জ না হয়ে বিপরীতধর্মী চার্জ হতো, বিপরীতধর্মী সমমানের চার্জের জন্য সমান দূরত্বে যে অ্যাকচুয়ালি আমাদের যে বিভবটা সেটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু সমধর্মী চার্জ সেহেতু বিভবটা জিরো না হয়ে বিভবটা বেশ বড় মানের বিভব হয়ে গেছে। ঠিক আছে, এখন আসেন ঘ নাম্বারে যাই। বর্ণিত চার্জ দ্বয়ের জন্য ও ও পি বিন্দুর তড়িৎ প্রাবল্য একই হবে কিনা যাচাই করে মতামত দাও। তাহলে এই দুইটা চার্জের জন্য ও বিন্দু এবং পি বিন্দুর প্রাবল্য একই হবে কিনা, তড়িৎ প্রাবল্য এক হবে কিনা সেটা যাচাই করে মতামত দিতে বলছে। ভালো কথা, তাহলে ও বিন্দুতে প্রাবল্য যদি বের করতে যাই আমরা, আমি একটু ডায়াগ্রামটা আঁকবো। এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, দুই জায়গায় আমার চার্জের পরিমাণ সমান, এটা ও বিন্দু।
এবং এ বিন্দুতে আছে একটা নেগেটিভ চার্জ -4 × 10⁻⁶ Q1। বি বিন্দুতে আছে একটা নেগেটিভ চার্জ Q2 সমান -4 × 10⁻⁶। এখন দেখেন প্রাবল্য বের করতে হলে আমি আপনাদেরকে শিখিয়ে রাখছিলাম যে বিন্দুতে প্রাবল্য বের করতে হবে ওই বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জ আমরা অ্যাজিউম করে নিব, কল্পনা করে নিব। তারপর একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করবে সেটাই প্রাবল্য। তাহলে প্রাবল্য E = এই নেগেটিভ চার্জের জন্য এই +1 কুলম্ব চার্জটা এই দিকে একটা বল অনুভব করবে, প্রাবল্য E এ তাহলে বাম দিকে। আর এই দিকে Q2 চার্জের জন্য +1 কুলম্ব ডান দিকে একটা প্রাবল্য অনুভব করবে EB। তার মানে ই হচ্ছে EA ও EB এর অন্তরফলের সমান। কেন অন্তরফল লিখতেছি? কারণ আমি এখনো জানি না EA EB এর কোনটা বড় কোনটা ছোট। যেটা বড় হবে সেটা থেকে ছোটটাকে আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। সো যেহেতু এখনো জানি না কোনটা বড় কোনটা ছোট, সেহেতু আমরা এখানে EA অন্তর EB দিব। এবার EA এর মান বের করি। EA 1/4πε0, Q1 হচ্ছে 4 × 10⁻⁶ ডিভাইডেড বাই এই যে OA স্কয়ার, 0.1 হোল স্কয়ার। সো 9 × 9 × 4 পাওয়ার -6 ডিভাইডেড বাই 0.1 x স্কয়ার। বিশাল বড় একটা প্রাবল্য আসতেছে 3.6 × 10⁻⁶। প্রাবল্য নিউটন পার কুলম্ব। একইভাবে ইবি এটাও কিন্তু একই জিনিস হবে। ইবি হবে 1/4πε0, চার্জের মান 4 × 10⁻⁶ ডিভাইডেড বাই দূরত্ব 0.1 হোল স্কয়ার। সো এটাও পাচ্ছি 3.6 × 10⁻⁶ নিউটন পার কুলম্ব। তাহলে এই দুইটা থেকে দেখেন ইএ ইবি এর মান যেহেতু সমান হয়ে গেছে, ই সমান ইএ মাইনাস ইবি সমান 0 হয়ে যাচ্ছে। এটা কোন বিন্দুর জন্য? এটা হচ্ছে ও বিন্দুর জন্য। এখন যাব আমরা পি বিন্দুর জন্য। ও বিন্দুর জন্য প্রাবল্য বের হয়ে গেছে। পি বিন্দুর জন্য প্রাবল্য একই হবে কিনা, মানে পি বিন্দুতেও প্রাবল্য শূন্য হবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। দেখেন আমরা পি বিন্দুতে যখন প্রাবল্য বের করতে যাব, ভেক্টর অনুযায়ী দুইটা ভিন্ন ভিন্ন ভেক্টর পি বিন্দুতে কাজ করবে। সো পি বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপর একটু ডায়াগ্রাম এঁকে করি আমরা। এখানে চার্জ দেয়া আছে এ আর বি বিন্দুতে, ও থেকে এই যে লম্ব বরাবর এখানে পি বিন্দুতে আমার প্রাবল্য বের করতে হবে। তাহলে পি বিন্দুতে এ বিন্দুর জন্য, এ বিন্দুতে কি চার্জ আছে, প্লাস না মাইনাস? এ বিন্দুতে আছে হচ্ছে নেগেটিভ চার্জ, এ বিন্দুতে একটা মাইনাস চার্জ আছে। তাহলে মাইনাস চার্জের জন্য এই পি বিন্দুতে একটা আকর্ষণ বল কাজ করবে এদিকে, এটা হবে ই এ। একইভাবে আবারও মাইনাস চার্জের জন্য এখানে কাজ করবে কে, ইবি। তাহলে ইএ ইবি দুইটা কাজ করবে কোন দিকে, নিচের দিকে। তাহলে এই দুইটার লব্ধিটা আমার হবে পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে আমার যে প্রাবল্য সেটা যদি ই হয়, ই ইকুয়ালস টু √ওভার ইএ স্কয়ার প্লাস ইবি স্কয়ার প্লাস 2 ইবি কজ আলফা। তাহলে পুরো অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, সম্পূর্ণ অ্যাঙ্গেলটা আলফা, তাহলে সম্পূর্ণ অ্যাঙ্গেল আলফা হলে আমার অ্যাকচুয়ালি এই আলফা এর মানটা আমার দরকার। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আলফাটা পুরো অ্যাঙ্গেলটা, আলফা ইকুয়ালস টু 2 থিটা। এখন থিটা কিভাবে বের করব? ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। দেখেন এটা ও, ট্যান থিটা এখানে লম্ব হচ্ছে ওবি ডিভাইড বাই ভূমি হচ্ছে ওপি। ওবি এর মান যা 0.1, ওপি এর মানও 0.1। তাহলে থিটার মান 45 ডিগ্রি, সো আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে √ওভার ইএ স্কয়ার প্লাস ইবি স্কয়ার এটা থাকবে, কারণ কি কজ আলফার এর মান কত হয়ে গেছে, কজ 90 ডিগ্রির ভ্যালু কত, 0। এখন ই এ এবং ইবি এর মান যদি বের করে নেই, ই এ 1/4πε0, Q1 4 × 10⁻⁶ ডিভাইডেড বাই 0.1 হোল স্কয়ার। সো 9 × 10⁻9, 4 × 10⁻⁶ ডিভাইডেড বাই 0.01। তাহলে এটা হবে 3.6 × 10⁵ নিউটন পার কুলম্ব। একইভাবে ইবিও একই হবে 3.6 × 10⁵ নিউটন পার কুলম্ব।
তাহলে আমাদের যে লব্ধি ই হচ্ছে ই কোন বিন্দুতে, পি বিন্দুতে, ইপি এর যে মান রুট ওভার 3.6 ইন্টু 10^5 ইন্টু 2, সো 2 ইন্টু 3.6 পাওয়ার 5, এটাকে রুট ওভার করে দেই 848.528, 848 দশমিক, আচ্ছা 10^5 আছে তো একটা, আমার মানে হচ্ছে এটা ভুল হয়ে গেছে তাহলে ক্যালকুলেশনে, যেহেতু দুইটাতেই 10^5 স্কোয়ার আছে আমাদের এটা ভুল করে ফেলছে আমি, এটা স্কোয়ার ইন্টু 2, 3.6 এক্স এ 5 এক্স স্কোয়ার ইন্টু 2, এইটাকে রুট ওভার করতে হবে। সো তাহলে আমার এটা আসবে 5.09 ইন্টু 10^5, 5.09 ইন্টু 10^5 নিউটন পার কুলম্ব। এত প্রাবল্য কাজ করবে কোন বিন্দুতে? এই প্রাবল্যটা কাজ করবে হচ্ছে পি বিন্দুতে। তাহলে দুইটা অঙ্ক হয়ে গেল। ওকে, চলেন নেক্সট অঙ্কে যাব আমরা। স্থির তড়িৎ অঙ্কগুলো একটু বড় বড়, আমি একটু সময় নিয়েই করাবো, যতগুলো অঙ্ক আজকে আছে আমি করে দিব। প্রশ্ন নাম্বার 3 নাম্বার প্রশ্ন হচ্ছে সমান ব্যাসার্ধের দুটা গোলক আছে, এই সমান ব্যাসার্ধের দুটি গোলক এ ও বি শূন্য স্থানে পরস্পর থেকে কত দূরত্বে অবস্থিত? 15 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। এ গোলকে চার্জ দেওয়া আছে +3 ইন্টু 10^-12, মানে 3, এটা হচ্ছে পিকো কুলম্ব, ন্যানোর পরে পিকো। আর বি গোলকে চার্জ দেওয়া আছে 12 পিকো কুলম্ব। এখন পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে, যেখানে পি বিন্দুটা হচ্ছে এ বিন্দু থেকে কয় সেন্টিমিটার দূরে অবস্থিত? 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। তাহলে গ নাম্বার যদি অ্যান্সার করতে যাই আমরা, গ, পি বিন্দুতে তড়িৎ বিভব ভি এট পি ইকুয়ালস টু 1/4πε0, এ বিন্দুর যে চার্জ, এ গোলকে চার্জ কিউ এ ডিভাইডেড বাই দূরত্ব কি এপি প্লাস 1/4πε0 বি বিন্দুতে চার্জ কিউ বি ডিভাইডেড বাই বিপি। তাহলে এরপরে মানগুলো আপনারা আশা করি ইনশাল্লাহ বসায় নিতে পারবেন। এখানে আর আমি আর মান বসায় দিচ্ছি 9 ইন্টু 10^9, এ গোলকের চার্জ হচ্ছে +3, 3 ইন্টু 10^-12 ডিভাইড বাই এপি 5 সেন্টিমিটার 0.05, আর 9 ইন্টু 10^9 কিউবি, বি বিন্দুর চার্জ কত? 12 ইন্টু 10^-12, বিপি এর দূরত্ব কত? দেখেন এ বি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার হচ্ছে এ বি এর মধ্যে দূরত্ব। তাহলে এ বি এর মধ্যে দূরত্বটা যদি 15 সেন্টিমিটার হয়ে থাকে আমার, সেক্ষেত্রে এই যে এ বি 15 সেন্টিমিটার, তাহলে আমার যদি এখানে এপি হয় 5 সেন্টিমিটার, তাহলে বিপি কত হবে? স্বভাবতই 10 সেন্টিমিটার হবে। সো বিপি 0.1। তাহলে এখান থেকে ভিপি কত হয়, কত ভোল্ট বের করে নেবেন। ঠিক আছে, এখন দেখেন পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কিনা গাণিতিক বিশ্লেষণ করে আমাদেরকে যুক্তি উপস্থাপন করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখব তড়িৎ প্রাবল্য পি বিন্দুতে শূন্য হয় কিনা। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন থিওরিগুলো আপনাদেরকে পড়াচ্ছিলাম তখন শূন্য প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু খুব ভালো মতো পড়াইছি। সো যারা শূন্য প্রাবল্য নিরপেক্ষ বিন্দু এই জিনিসটা ঠিক মতো পড়েন নাই, আবার দয়া করে প্রিভিয়াস ভিডিওতে যেয়ে পড়ে নিবেন। আমি কিছু জিনিসপত্র বলি, দেখেন আমি যখন থিওরি পড়াই অনেক পরিশ্রম করে থিওরি গুলাকে পড়াই। কেন পড়াই? দেখেন এই ম্যাথ গুলা উইদাউট থিওরি করতে পারবেন না আসলে। সো থিওরির ডেপ ডিটেলস আপনাদেরকে জানতেই হবে। সো এখনো যদি মনে হয় যে ভাইয়া থিওরি পড়তে কষ্ট লাগে, ভাইয়া কিছু করার নাই, থিওরি যদি না পড়েন তাহলে ম্যাথটা করতে আরো কষ্ট লাগবে। চলেন আমরা ঘ নাম্বারটা পড়ি এবং করি, তাহলে আমাদের থিওরিটা একবার রিভিশন হয়ে যাবে। ঘ নাম্বারে দেখেন কি বলছে, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কিনা সেটা গাণিতিক বিশ্লেষণ করে আমাদের যুক্তি সহ উপস্থাপন করতে বলছে। তাহলে এ গোলক আছে একটা, বি গোলক আছে একটা, দুইটা গোলক। এ গোলকটায় চার্জ আছে কত? 3 ইন্টু 10^-12 কিউ এ, আর এখানে হচ্ছে কিউ বি। আমার পি বিন্দুটা আছে এখানে, পি বিন্দু এ বি। এখন দেখেন প্রাবল্য নির্ণয় করা মানে কি, একটা একক ধনাত্মক চার্জ ধরে নিলাম,
এখন এ গোলকে চার্জটা ধনাত্মক, তাহলে এ গোলকে ধনাত্মক চার্জের জন্য পি বিন্দুর যে প্রাবল্যটা সেটা হবে ডান দিকে, ই এ। দেখেন এ বিন্দুতে কি চার্জ আছে? ধনাত্মক চার্জ। তাহলে এ বিন্দুর ধনাত্মক চার্জটা পি বিন্দুতে যে একক ধনাত্মক চার্জ আছে সেটাকে বিকর্ষণ করবে। কোন দিকে বিকর্ষণ করবে? ডান দিকে। আর বি বিন্দুর ধনাত্মক চার্জ পি বিন্দুর ধনাত্মক চার্জকে বাম দিকে বিকর্ষণ করবে। তাহলে এটা হচ্ছে ই বি। এবার লব্ধি প্রাবল্য ই তাহলে হবে ইএ এবং ইবি এর অন্তরফলের সমান, ইএ অন্তর ইবি। এখন দেখেন যদি ইএ আর ইবি এর মান সমান হয়ে যায় তাহলে প্রাবল্যটা কি হবে? জিরো হবে, না হলে কিন্তু প্রাবল্য জিরো হবে না। তাহলে এখন দেখি ইএ ইবি এর মান সমান হয় কিনা। ইএ ইকুয়ালস টু 1/4πε0 কিউএ ডিভাইডেড বাই এপি স্কোয়ার, 9 × 10⁻৯ কিউএ। কিউএটা হচ্ছে আমাদের 3 × 10⁻12 ডিভাইডেড বাই এপি, 5 সেন্টিমিটার তো 0.05 হোল স্কয়ার। তাহলে ই এ 9⁻9 × 3⁻12 ডিভাইডেড বাই 0.05 স্কয়ার, 10.8 নিউটন পার কুলম্ব। আর ইবি ইকুয়ালস টু 1/4πε0 কিউবি ডিভাইডেড বাই বিপি স্কয়ার। তাহলে 9 × 10⁻9 কিউবি, আমাদের এখানে কিউ গোলকের চার্জ 12 × 10⁻12 0.1 স্কয়ার। সো এটা আসবে 9 except 9 into 12 power -12 divided by 0.1 x square, 10.8। নাইস, দুইটা কিন্তু সমান হয়ে গেছে। তাহলে দেখেন ইএ ইবি এর সাংখ্যিক মান যেহেতু সমান হয়ে গেছে সেহেতু লব্ধি প্রাবল্য ই সমান ইএ মাইনাস ইবি ইকুয়ালস টু 0 হয়ে গেছে। তার মানে পি বিন্দুতে প্রাবল্য শূন্য, পি বিন্দুতে প্রাবল্য শূন্য। আমরা তাহলে পি বিন্দুতে শূন্য প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু পেয়ে গেলাম। সো আমাদের 3টা প্রশ্ন হয়ে গেল। সুন্দর। এবার আসেন 4 নাম্বার কোশ্চেনে আমরা যাব। কোশ্চেন নাম্বার 4, এই যে ধারকের কোশ্চেন চলে আসছে। কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নে দেখেন সমান্তরাল পাত ধারকের কোশ্চেন ছিল। নিচের বর্তনীতে C1 ও C2 দুটি সমান্তরাল পাত ধারক যুক্ত করা হয়েছে যাদের প্রতিটির দুই পাতের ব্যবধান হচ্ছে 0.5 সেন্টিমিটার এবং ধারকত্ব দেওয়া আছে 600 পিকো ফ্যারাড। সো ধারকত্ব দেওয়া আছে 600 পিকো ফ্যারাড। খুব ভালো কথা। এরপর C1 ধারককে কাগজ দ্বারা পূর্ণ করা হলো এবং C2 এর ঠিক মাঝখানে সমান্তরাল পাতের অনুরূপ পাতলা পাত প্রবেশ করানো হলো যেখানে ε0 দেওয়া আছে। খেয়াল করেন আপনাদের এই কনসেপ্টগুলো খুব সুন্দর মতো আমি পড়াইছি থিওরিতে। সো এখন যারা ক্লাসগুলো করছেন তাদের কনসেপ্টগুলো অনুযায়ী থিওরি অনুযায়ী ম্যাথ করা খুব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। C1 ধারককে কাগজ দ্বারা পূর্ণ করা হয়েছে, তাহলে দুইটা সমান্তরাল পাতের মাঝে যদি ভিন্ন তড়িৎ মাধ্যমাঙ্কের একটা বস্তু নিয়ে আসা হয় তখন ধারকত্ব চেঞ্জ হয়ে যায়। এটা আমি আপনাদেরকে পড়াইছি। আর দুইটা ধারকের দুইটা পাতের মাঝখানে, একটা ধারকের দুইটা পাতের মাঝখানে যদি একটা আরেকটা পাত প্রবেশ করানো হয় তখন কয়টা ধারক তৈরি হয়? দুইটা ধারক সিরিজে তৈরি হয়ে যায়। এবার দেখেন গ নাম্বার ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আর ঘ নাম্বার ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর বর্তনীর সঞ্চিত তড়িৎ শক্তির কিরূপ পরিবর্তন হবে গাণিতিক ব্যাখ্যা দাও। এটা বেশ বড় কোশ্চেন হবে, চলেন শুরু করে দিই। ডিজার্টের না হয়ে আমরা শুরু করি। ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল আমরা জানি সি সমান এ ε0 ডিভাইডেড বাই ডি সমান্তরাল পাত ধারকের জন্য। তাহলে এ ইকুয়ালস টু সিডি ডিভাইডেড বাই ε0। এখন সিডি, সি ধারকত্ব কত দেওয়া আছে? 600 পিকো ফ্যারাড, 600 × 10⁻12। ডি দুইটা পাতের মাঝখানের দূরত্ব কত? 0.5 সেন্টিমিটার, 0.5 × 10⁻2। এই দেখেন 0.5 সেন্টিমিটার হচ্ছে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ধারকের ধারকত্ব 600 পিকো ফ্যারাড ডিভাইডেড বাই ε0 8.854 × 10⁻8। এত মিটার স্কয়ার হবে কারণ এসআই ইউনিটে সব নিচ্ছি। সুতরাং আমরা তাহলে এইখানে যেটা পাবো সবকিছু যদি ক্যালকুলেট করি তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি।
600 পাওয়ার -12 ইন্টু 0.5 পাওয়ার -2 ডিভাইডেড বাই 8.854 পাওয়ার -8। আচ্ছা, আমি একটা জিনিস ভুল করছি, ভুল বসাইছি। 8.854 পাওয়ার 10 পাওয়ার -12, তো এপসিলন জিরোর মান হচ্ছে 10 পাওয়ার -12। সো আমার তাহলে ক্যালকুলেশন করে দেখি, 10,000 0.34 মিটার স্কয়ার, 0.34 মিটার স্কয়ার হবে ধারকের পাতের ক্ষেত্রফল। ওকে, এখন দেখেন, এটা গেল গ নাম্বার, কিন্তু ঘ নাম্বার বেশ বড়সড় একটা জিনিস হবে। ধারক দুটিতে কাগজ এবং পাত প্রবেশ করার পরে কি অবস্থা দাঁড়াবে, সেটা হচ্ছে কোশ্চেন। এখন ঘ নাম্বার, শুরুতে প্রথম ধারকের সঞ্চিত শক্তি হাফ C1 ভি স্কয়ার, তাহলে হাফ ইন্টু C1 হচ্ছে 600 পিকো ফ্যারাড, ভি স্কয়ার 200 স্কয়ার, এত জুল। সমান্তরালে থাকলে প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে কি সমান ভোল্টেজ থাকতেছে, তাহলে সমান ভোল্টেজ যদি আমাদের থাকে, সেক্ষেত্রে আমি যদি দেখেন 200 ভোল্টই C1 এর দুই পাশে পাচ্ছি, তাহলে ভোল্টেজটা পাচ্ছি 200 ভোল্ট। হাফ সিভি স্কয়ার হচ্ছে এনার্জি 600 ইন্টু 10 পাওয়ার -12 ইন্টু 200 স্কয়ার ইন্টু 0.5। তার মানে প্রথম ধারকের যে সঞ্চিত শক্তি সেটা হবে 1.2 ইন্টু 10 পাওয়ার -5 জুল। একইভাবে দ্বিতীয় ধারকের সঞ্চিত শক্তি হাফ C2 ভি স্কয়ার, হাফ ইন্টু 600 ইন্টু 10 পাওয়ার -12 ইন্টু 200 স্কয়ার জুল, 1.2 ইন্টু 10 পাওয়ার -5 জুল। তাহলে শুরুতে মোট শক্তি, শুরুতে মোট শক্তি EI ইনিশিয়াল ইকুয়ালস টু, দুইটাকে যোগ করে দিলে 2.4 ইন্টু 10 পাওয়ার -5 জুল। আমি কাগজ বা পাত ঢুকানোর আগে যে মোট শক্তি ছিল সেটা পেয়ে গেলাম। এখন কাগজ বা পাত ঢুকাই দিব ভিতরে, তখন মোট শক্তি কিরকম হয় সেটা দেখি। আমি দুইটা ধারক আছে, C1 এর মাঝখানে কাগজ ঢুকাই দিছি, তাহলে পরিবর্তিত অবস্থায় এবার কাগজ প্রবেশ করালে এখন দেখেন প্রথম ধারকের যে ধারকত্ব সেটা চেঞ্জ হয়ে যাবে, C1টা C1 প্রাইম হয়ে যাবে। তাহলে C1 প্রাইম সমান কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। এখন দেখেন, আমি আপনাদেরকে পড়ানোর সময় এটা সুন্দর মতো পড়াইছিলাম যে যদি তড়িৎ মাধ্যমাঙ্ক যত হবে তত গুণ ধারকত্ব বেড়ে যাবে। তড়িৎ মাধ্যমাঙ্ক হচ্ছে কে, কে ইন্টু C1, তাহলে 3.5 ইন্টু C1 সেটা হচ্ছে আমার 600 পিকো ফ্যারাড, 600 ইন্টু 10 পাওয়ার -12, তাহলে 3.5 ইন্টু 600 ইন্টু 10 পাওয়ার -12, 2.1 ইন্টু 10 পাওয়ার -9, এত ফ্যারাড। এটা হচ্ছে C1 প্রাইম। তাহলে শক্তি, প্রথম ধারকের পরিবর্তিত শক্তি হাফ C1 প্রাইম ভি স্কয়ার, তাহলে হাফ ইন্টু C1 প্রাইম, C1 প্রাইম হচ্ছে 2.1 ইন্টু 10 পাওয়ার -9, আর হচ্ছে ভি স্কয়ার, ভি স্কয়ার হচ্ছে 200 হোল স্কয়ার। তাহলে আমাদের পরিবর্তিত শক্তি আসে 0.5 ইন্টু 2.1 পাওয়ার -9
ইন্টু 200 স্কোয়ার, 4.2 ইন্টু 10⁻⁵, এত জুল। দেখেন শুধু প্রথম ধারকের মধ্যেই যে এনার্জিটা ছিল, এই এনার্জি অনেক কিন্তু বেড়ে গেছে। তাহলে শুধু প্রথম ধারক মিলেই আগের বারের দুইটা ধারকের যে সম্মিলিত শক্তি, সেটার থেকে কি হয়ে গেছে, অলরেডি বেশি হয়ে গেছে। এবার আসেন দ্বিতীয় ধারকের শক্তি তারপরেও দেখি। দ্বিতীয় ধারকের জন্য, দ্বিতীয় ধারকের জন্য একটু মনে করাই, পাত ধারক সমান্তরাল পাত দুটো ছিল এরকম, এর মাঝখানে তৃতীয় একটা পাত ঢুকালে কি হয়, দুইটা পরপর সিরিজে চলে আসে না? তাহলে সিরিজে চলে আসলে এখানে দেখেন দুইটা ধারক তৈরি হচ্ছে। একটু আবার পিছনে যে থিওরিগুলার ক্লাসগুলো করবেন আপনারা, রিভিউ করবেন, যে দুইটা পাতের মাঝখানে তৃতীয় একটা পাত সরাসরি প্রবেশ করায় দিলে ধারকত্ব কিভাবে চেঞ্জ হয়, এটা আপনাদেরকে খুব ভালো মতো আমি পড়িয়েছিলাম। এখন তাহলে আমার এই যে দুইটা ধারকের পাতের মাঝখানে আরো একটা যদি পাত, সমান্তরাল পাতের অনুরূপ একটা পাত প্রবেশ করায় দেই, তখন সেইটার জন্য যে তুল্য ধারকত্ব, সেই তুল্য ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে, এখানে কিভাবে থাকতেছে, সিরিজে না প্যারালালি? এখানে দুইটা ধারক তৈরি হচ্ছে আমার, এবং এই দুইটা ধারক থাকতেছে সিরিজে। তাহলে 1/CS ইকুয়ালস টু 1/C প্লাস 1/C। আমি দুইটা ধারকের ধারকত্ব সি করে ধরতেছি, এটা সি এটা সি, তাহলে 1/CS হচ্ছে কি 1/C প্লাস 1/C। এখন সি কত, সি সমান এ অ্যাপসিলন জিরো ডিভাইডেড বাই পাত দ্বয়ের মাঝখানের দূরত্ব d/2 হয়ে গেছে না? তাহলে d/2 হলে 2a অ্যাপসিলন জিরো ডিভাইড বাই ডি। এখন এ অ্যাপসিলন জিরো বাই ডি, সেটা তো সি টু, তার মানে 2c2 হয়ে গেছে। সুতরাং এখানে 1/2c2 প্লাস 1/2c2, তাহলে 1/2c2 1/2c2 হলে 1/c2 থাকবে। তার মানে সিএচ সমান সি2 থাকতেছে। মজার জিনিস খেয়াল করেন, যদি দুইটা ধারকের ঠিক মাঝখানে আমার, দুইটা ধারকের ঠিক মাঝখানে একটা জাস্ট পাত বসায় দেই, তাহলে তখন ধারকের ধারকত্ব, তুল্য ধারকত্ব চেঞ্জ হয় না, একই থেকে যায়। তাহলে এই দ্বিতীয় ধারকের জন্য সিএচ সমান সি2, তাহলে দ্বিতীয় ধারকের যেহেতু ধারকত্ব চেঞ্জ হয় নাই, বিভব চেঞ্জ হয় নাই, তাহলে কি শক্তি চেঞ্জ হয়েছে? শক্তি চেঞ্জ হয় নাই। তাহলে দ্বিতীয় ধারকের সঞ্চিত শক্তি আগের মতোই কত রয়ে গেছে, দ্বিতীয় ধারকের সঞ্চিত শক্তি হাফ সি2 ইন্টু ভি স্কোয়ার, মানে 1.2 ইন্টু 10⁻⁵ জুলি রয়ে গেছে। তাহলে যোগ করে দিলে এখন আমরা মোট শক্তি পেয়ে যাব। সো এই ছিল হচ্ছে, দেখেন একটা ধারকের মাঝখানে কাগজ প্রবেশ করাই, পাত প্রবেশ করাই, সেটার ব্যবহার। সো খেয়াল করছেন যে মোটামুটি ঝামেলাপূর্ণ প্রশ্ন কিন্তু করা হয়। সো এই কনসেপ্ট গুলো খেয়াল না থাকলে আপনাদের এই প্রশ্নগুলো অ্যান্সার করতে ঝামেলা হয়ে যাবে। ওকে, চলেন পরের কোশ্চেনে চলে যাই, প্রশ্ন নাম্বার 5। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট জিনিস আমি বলে দেই, আহ, এইটা সবার জন্য একটু রিমাইন্ডার, আমি রিমাইন্ডার দিই সবাইকে। অ্যাকচুয়ালি স্ক্রিনের দিকে লম্বা সময় তাকায় থাকলে না অনেক সময় চোখ ব্যথা করে। যেহেতু ভিডিওগুলো সেভড অবস্থায় থাকে, ভিডিওটা তো চাইলে আপনি পরেও দেখতে পারবেন। চোখের উপরে যখন দেখবেন স্ট্রেস পড়তেছে, তখন কাইন্ডলি একটু রেস্ট নিয়ে নেবেন সবাই। কারণ বেশি জোরপূর্বক চোখের উপরে স্ট্রেস দিয়ে চোখটা কেউই নষ্ট করেন না। আমার তো পড়াতে হয় টানা, এই জন্য আমি টানা পড়িয়ে যাই। কিন্তু আপনারা যেহেতু মোবাইল স্ক্রিনে দেখেন, আমি তো মোবাইল স্ক্রিনে দেখতেছি না, আমি কম্পিউটার স্ক্রিনে দেখতেছি। তো আমার জন্য লেখাগুলা বেশ বড় সাইজের, কিন্তু আমি বুঝি যে আপনাদের যাদের মোবাইল স্ক্রিনে দেখতে হয়, যদিও আপনারা ল্যান্ডস্কেপ মুডে দেখেন, তারপরে কিন্তু লেখার সাইজটা অত বড় না, এক। আর দুই নাম্বার হচ্ছে, স্ক্রিনের দিকে না অনেকক্ষণ তাকিয়ে থাকলে দুইটা সমস্যা হয়, একটা হচ্ছে চোখে ঝাপসা ঝাপসা লাগে, আর দুই নাম্বার হচ্ছে মাথা ব্যথা করে। সো এটা আমার সবার জন্য একটা রিকমেন্ডেশন, সেটা হচ্ছে অনলাইন ক্লাস হলে চেষ্টা করবেন মাথা ব্যথা বা চোখের উপরে স্ট্রেস না পড়ে যাতে ক্লাসটা করা যায়। আর যেহেতু আমার ক্লাসগুলো সবই সেভ করা থাকে, আমি ইনশাল্লাহ একটা ভিডিও ডিলিট করব না,
যত ভিডিও আছে সব রয়ে যাবে। ইভেন যদি 2 মাস পরে অনলাইন ক্লাস চলে, তখনও এখনকার ক্লাসগুলো আমি রেখে দিব, আমি কোনো ক্লাস ইনশাল্লাহ ডিলিট করব না। সো আপনারা টেনশন না নিয়ে, ওরিড না হয়ে খেয়াল রাখবেন যাতে নিজেদের চোখটা ঠিক থাকে। আল্লাহ তাআলার খুব অমূল্য সম্পদ আমাদের জন্য চোখ। ওকে, প্রশ্ন নাম্বার 5টা দেখি। একটা সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 10⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার। পাতদ্বয় বায়ুতে পরস্পর হতে 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত। প্রত্যেক পাতে সরবরাহকৃত চার্জের পরিমাণটাও দেওয়া আছে। তাহলে ধারকের পাতদ্বয়ের চার্জ ঘনত্ব, এই যে দেখছেন চার্জ ঘনত্ব চলে আসছে। একটু মনে করেন তো চার্জ ঘনত্ব কোথায় পড়াইছিলাম? চার্জ ঘনত্ব পড়েছিলাম আপনাদেরকে আমি গাউসের সূত্র পড়াইতে, যে গাউসের সূত্রে যখন আমি আপনাদেরকে একটা পাতের জন্য পাত থেকে কোনো একটা দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়িয়েছিলাম, তখন আমি ওখানে কিন্তু এই চার্জ ঘনত্ব সিগমা পড়াইছিলাম। তাহলে সিগমা সমান হচ্ছে কিউ বাই এ, চার্জ ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে চার্জ কত? 8.9 ইন্টু 10⁻10। ক্ষেত্রফল 10⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার, তার মানে সেন্টিমিটার স্কোয়ার আবার মিটার স্কোয়ার নিতে হবে, 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে চার্জ ঘনত্ব হচ্ছে কুলম্ব পার মিটার স্কোয়ার। এখন তাহলে দেখেন 8.9 ইন্টু 10⁻² কুলম্ব পার মিটার স্কোয়ার হবে চার্জ ঘনত্ব। হয়ে গেল। এবার ঘ নাম্বারে কি বলা আছে সেটা আমরা দেখি। ঘ নাম্বারে জিজ্ঞেস করছে পাতদ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য অর্ধেক করা হলে ধারকটির সঞ্চিত শক্তি পূর্বাকার সঞ্চিত শক্তির 1/4 হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। আমার জিজ্ঞেস করছে যে পাতদ্বয়ের মাঝখানের যে বিভব পার্থক্যটা আছে, সেই বিভব পার্থক্য যদি অর্ধেক করা হয়, তাহলে ধারকটির সঞ্চিত শক্তি পূর্বাকার সঞ্চিত শক্তির 1/4 হবে কিনা সেটা আমাদেরকে গাণিতিকভাবে যাচাই করতে বলছে। এইটা আসলে খুব সিলি এবং সহজ কোশ্চেন করে ফেলছে। কেন সিলি এবং সহজ কোশ্চেন করে ফেলছে সেটা দেখেন। আমার শুরুতে ধারকের যে সঞ্চিত শক্তি ছিল হাফ সিভি স্কোয়ার, এটা না মুখে মুখেই বলে ফেলা যায়, আমি এইটা মোটামুটি মুখে মুখে বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, আমার দুটা পাত, ঘতে আসি। পাতদ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য যদি অর্ধেক করা হয়, ধারকের সঞ্চিত শক্তি পূর্বাকার সঞ্চিত শক্তির 1/4 হবে কিনা। তাহলে আগে শুরুতে সঞ্চিত শক্তি, E1 equals to half CV স্কয়ার। এখন আবার Q সমান CV, সুতরাং V সমান Q বাই C। এবার এইখানে আমরা যেটা করতে পারি, C সমান Q বাই V যদি বসাই, C সমান Q বাই V বসাতে পারি, হাফ CV স্কয়ার বসাতে পারি, যে কোনোটাই বসাতে পারি। আমরা এখন আগে এনার্জিটা ধারকের ধারকত্ব থেকে এনার্জিটা বের করে নিব। আমার দরকার কি সিভি স্কয়ার করলে সি দরকার, কিন্তু ভি কি জানি? পটেনশিয়াল ভি জানি না, কিন্তু আমরা চার্জ কত দিছি সেটা জানি। তাহলে একটা জিনিস দেখেন, ভি সমান কিউ বাই যদি সি হয়, হাফ ইন্টু সি ইন্টু ভি, কিউ স্কয়ার বাই সি স্কয়ার, সো হাফ কিউ স্কয়ার বাই সি। এবার সি সমান এ এপসিলন 0 ডিভাইড বাই ডি, তাহলে এ এপসিলন 0 ডিভাইড বাই ডি যদি আমরা করি, এটা কত? ক্ষেত্রফল দেওয়া আছে 10⁻⁴ ইন্টু 10⁻⁴, এপসিলন 0 8.854 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই ডি। দূরত্ব কত? 1 সেন্টিমিটার ব্যবধানে 0.01, তাহলে এত ফ্যারাড। তাহলে সি এর জন্য আমরা যেটা পাচ্ছি, ধারকত্ব 8.854 দিয়ে থাকবে ইন্টু 10⁻8 12 2, তাহলে 10⁻18 ফ্যারাড হবে। তাহলে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি, কিউটা দেওয়া আছে 8.9 ইন্টু 10⁻10
হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি বের হয়ে গেছে 8.854 ইন্টু 10⁻18। তাহলে এখান থেকে আমাদের যে এনার্জি আসবে সেটা হচ্ছে 4.47 ইন্টু 10⁻² জুল। এত জুল ছিল পূর্বে শক্তি। এখন আমার শুরুতে সঞ্চিত শক্তি ছিল এইটা, তাহলে আমি যদি বিভব পার্থক্য অর্ধেক করি। আচ্ছা, একটা প্রশ্ন করছেন দীপিত সাহা ভাইয়া, আপনি প্রশ্ন করছেন যে সিগমা এর একক কি হবে। সিগমা এর একক তো ভ্যাপ আমি লিখে দিছি, এই যে দেখেন সিগমা চার্জের তলমাত্রিক ঘনত্ব, কিউ হচ্ছে চার্জ আর ক্ষেত্রফল হচ্ছে এ মিটার স্কয়ার, তাহলে কুলম পার মিটার স্কয়ার। সো লিখেই দিছি। আসেন দেখি আমরা এখন, আমাদের এখন দরকার হচ্ছে যদি বিভব পার্থক্য অর্ধেক করি। আমার যদি বিভব পার্থক্য অর্ধেক করা হয়, তাহলে আগে যে বিভব পার্থক্য ছিল তার তুলনায় এখন অর্ধেক বিভব পার্থক্য আনবো। এইবার একটা জিনিস আপনারা খেয়াল করেন, যদি আমি বিভব পার্থক্য অর্ধেক করি সেক্ষেত্রে যে পরিমাণ চার্জ আগে ছিল এখন কি একই পরিমাণ চার্জ থাকবে? অবশ্যই না। কিউ সমান সিভি না? খেয়াল করেন, আমি নতুন একটা স্লাইডে যাব, নতুন স্লাইডে আপনাদেরকে গাণিতিক ভাবে দেখাবো যে আমার আগে বিভব ছিল ভি, এখন নতুন বিভব ভি প্রাইম ইকুয়ালস টু ভি/2। ধারকের ধারকত্ব যদি আমরা চিন্তা করি, ধারকত্বের সঙ্গে অ্যাকচুয়ালি বিভবের কোনো সম্পর্ক নাই, ধারকত্বের সঙ্গে বিভবের সম্পর্ক নাই। ধারকত্ব এ এপসাইলন বাই ডি, তার মানে ধারকত্ব একই রয়ে গেছে। এখন বিভব চেঞ্জ করলে চার্জ চেঞ্জ হয়ে যাবে, নতুন চার্জ কিউ প্রাইম। এইটা কত হবে? আমরা জানি কিউ সমান সিভি, তাহলে কিউ প্রাইম ইকুয়ালস টু সিভি প্রাইম। সুতরাং কিউ প্রাইম ইকুয়ালস টু সি ইন্টু ভি প্রাইম সমান ভি/2। এখন তাহলে নতুন অবস্থায় শক্তি, নতুন অবস্থায় শক্তি ই প্রাইম সমান হাফ ইন্টু কিউ প্রাইম স্কোয়ার বাই সি। এখন কিউ প্রাইম স্কোয়ারটা হচ্ছে সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 4 ডিভাইড বাই সি। তাহলে দেখেন 1/4 ইন্টু হাফ সিভি স্কোয়ার, তাহলে 1/4 ইন্টু ই। আগের তুলনায় শক্তি কি হয়ে গেছে? 1/4 হয়ে গেছে। সো মান বসায় দেন, সি এবং ভি এর মান বসালেই পেয়ে যাবেন যে সঞ্চিত শক্তি কি হবে? 1/4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা ম্যাথ হয়ে গেল, 5 নাম্বার ম্যাথ হয়ে গেল। এবার আসেন 6 নাম্বার ম্যাথে। ম্যাথ নাম্বার 6, এটা হচ্ছে সিলেট বোর্ড 2019 সালের ম্যাথ। এরপর আরো দুইটা ম্যাথ আছে, 6 নাম্বার ম্যাথ করি, এরপর হচ্ছে আমরা আর দুইটা ম্যাথ করব, তাহলে ইনশাআল্লাহ চ্যাপ্টার শেষ হবে। এটা একটা বর্গক্ষেত্রের কেন্দ্র ও তে +1 কুলম চার্জে চার্জিত 9.8 কিলোগ্রাম ভরের একটা বস্তু রাখা হয়েছে। এটা সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন ছিল। দেখেন, একটা বর্গক্ষেত্রের কেন্দ্রে ও বিন্দুতে +1 কুলম চার্জে চার্জিত 9.8 কিলোগ্রাম ভরের একটা বস্তু রাখছে। এখন প্রথম প্রশ্নটা বলছে উদ্দীপকে ও বিন্দুতে বিভব কত। তাহলে ও বিন্দুর বিভব নির্ণয় করতে গেলে ভিও ইকুয়ালস টু, চারপাশে 4টা বিন্দু, আমি 4টা বিন্দুতে এ বি সি ডি যদি বলি এ বি সি ডি, ভিও সমান ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি প্লাস ভিডি। এখন ভি এ ভিবি ভিসি ভিডি এই চারটার জন্য চার্জের পরিমাণ ভিন্ন ভিন্ন, কিন্তু দূরত্বগুলো কিন্তু একই। দেখেন, ও এ সমান ও বি সমান ও সি সমান ওডি হবে, এই চারটা দূরত্ব সমান হবে। এবার এই চারটা দূরত্ব কিভাবে বের করব? দেখেন, এ সি যে কর্ণটা আছে এটা হচ্ছে √4² প্লাস 4², তাহলে এসি কর্ণটা হচ্ছে 4√2। তাহলে ও এ ও বি ও সি ও ডি এই প্রত্যেকটা হবে এসি এর অর্ধেক, তার মানে 2√2 মিটার। দ্যাট মিনস আমরা ও এ ও বি ও সি ও ডি পেয়ে গেছি 2√2 মিটার। ভি এ যেটা আছে 1/4πε0
কিউ এ ডিভাইডেড বাই ও এ প্লাস ভিবি 1/4πε0 কিউ বি ডিভাইডেড বাই ও বি প্লাস ভিসি 1/4πε0 কিউসি বাই ওসি এবং ফাইনালি 1/4πε0 কিউডি বাই ওডি। চারটা। এখন এই চারটাকে যদি একত্রে যোগ করে দেই, আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি, দেখেন 1/4πε0 কমন নেই, 9 × 10⁻৯। তারপর কিউ এ কিউবি কিউসি কিউডি এই চারটা আলাদা, কিন্তু 1/ওএ 1/ওবি 1/ওসি 1/ওডি এগুলো কমন, 1/2√2 ইন্টু কিউ এ প্লাস কিউবি যোগ কিউসি যোগ কিউডি। এবার চারটা চার্জকে যদি আমরা একত্রে যোগ করে দেই, কত পাচ্ছি? 4 4 8, 4 যোগ 4 8 যোগ 2 10 যোগ 2 12। সো আমরা মান যদি বসাই 9 ইন্টু 12 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই √2। সো আমরা এটা পাবো 3.818 ইন্টু 10⁻10 ভোল্ট। বিশাল অ্যামাউন্টের একটা ভোল্টেজ তৈরি হচ্ছে কোথায়? ও বিন্দুতে। ওকে, খুব ভালো কথা। তাহলে বিশাল অ্যামাউন্টের ভোল্ট তৈরি হয়ে গেছে। এরপর কি বলছে ঘ নাম্বারে? দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য করো। তাহলে দ্বিতীয় ক্ষেত্র মানে হচ্ছে ওই যে বর্গক্ষেত্রের কেন্দ্র ও তে +1 কুলম্ব চার্জে চার্জিত 9.8 কিলোগ্রাম ভরের একটি বস্তু রাখছেন। মানে আপনার এখন দেখতে হবে এই যে ও বিন্দুতে একটা 9.8 কিলোগ্রাম ভরের বস্তু রাখলে সেটা কি শূন্যে স্থির অবস্থায় থাকবে কিনা। সাম্য অবস্থায় থাকা মানে হচ্ছে শূন্যে স্থির অবস্থায় থাকা। তাহলে আমার শূন্যে কখন বস্তুটা স্থির অবস্থায় থাকবে? যদি বস্তুটার উপরে চূড়ান্ত যে বলের পরিমাণটা আছে সেই বলের পরিমাণটা ওজনের সমান হয়, তাহলে সেটা সাম্য অবস্থায় থাকবে। চলেন দেখি, আমি ডায়াগ্রামটা আঁকি। এটা বেশ বড় ম্যাথ হবে। দেখেন সবগুলাই পজিটিভ চার্জ, +4 কুলম্ব, +4 কুলম্ব, +2 কুলম্ব, +2 কুলম্ব। এখন ও বিন্দুতে এই +2 কুলম্বের জন্য ও বিন্দুর চার্জটা একটা বিকর্ষণ বল লাভ করবে কোন দিকে? এই দিকে। এটা হচ্ছে, এগুলো যদি এ বি সি ডি হয়, ইডিটা এইদিকে কাজ করবে। এই +2 কুলম্বের জন্য এখানকার প্রাবল্য কাজ করবে এইদিকে, ইসি। এই এ বিন্দুর চার্জের জন্য প্রাবল্য কাজ করবে এইদিকে, ই এ। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আর হচ্ছে বি বিন্দুর চার্জের জন্য ইবি কাজ করবে উপরের দিকে, এদিকে। এখন তাহলে দেখেন ই এ ই বি ই সি ই ডি কয়টা প্রাবল্য আছে? 4টা প্রাবল্য আছে। এখন আমি যদি ইবি এবং ইডি দুইটা প্রাবল্য পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, সো আগে ইবি এবং ইডি বের করে নেই। ইবি কত, ইডি কত? ইবি হচ্ছে 1/4πε0 কিউবি ডিভাইডেড বাই এটা ও বি স্কোয়ার। তাহলে 9 × 10⁻৯ কিউবি এর মান হচ্ছে 4, ও বি স্কোয়ার 2√2 হোল স্কোয়ার। তাহলে এটা হবে 8 তো 0.5, সো 4 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 8, সুতরাং এটা হচ্ছে 0.5, 4.5 × 10⁻৯, এটা হচ্ছে ইবি, নিউটন পার কুলম্ব। একইভাবে ইডি যদি নির্ণয় করতে যাই, ইডিটার জন্য 1/4πε0 কিউডি ডিভাইডেড বাই ও ডি স্কোয়ার। তার মানে 9 × 10⁻৯ ইন্টু কিউডি এর মান কত? কিউডি এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 2√2 হোল স্কোয়ার। এটা তাহলে হয়ে যাবে 2.25 ইন্টু 10⁻9 নিউটন পার কুলম্ব। এখন দেখেন এই যে আমার ইবি এবং ইডি এই দুইটা কি একই সরলরেখায় না পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে?
ইবি এবং ইডি এই দুইটা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। অঙ্গন রয় সবসময় তো হচ্ছে না, বেসিক কনসেপ্টের ক্লাসগুলো করেন। ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি প্লাস ভিডি, ভোল্টেজ, বিভব, স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশিতে বিভব গুলাকে কি করে দিব, যোগ করে দিব। তারপর মান কোনটার কত হবে সেই মান অনুযায়ী বসাবো। যদি ধনাত্মক চার্জ হয় বিভব ধনাত্মক হবে, ঋণাত্মক চার্জের জন্য বিভব ঋণাত্মক হবে। আর প্রাবল্যের বেলায় যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে এখানে প্রাবল্য পরস্পর বিপরীত দিকে, আর ইএ এবং ইবি উল্টা দিকে আছে, তাহলে বিয়োগ করবো না যোগ করবো নাকি? সো এগুলো হচ্ছে ভেক্টর অনুযায়ী হবে, বা স্কেলার থাকলে স্কেলার অনুযায়ী যোগ করা যাবে। সো আমার মনে হচ্ছে আগের ক্লাসগুলো পুরোপুরি দেখেন না, আগের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন আবার। যাই হোক, এখন ইবি এবং ইডি এই দুইটা একই দিকে কাজ করতেছে না বিপরীত দিকে কাজ করতেছে? পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে এখানে ইবি এবং ইডি থেকে আমি একটা ভেক্টর ই1 যদি আনি, ই1 হবে ইবি থেকে ইডি বিয়োগ করব, ই1টা ইবি থেকে ইডি বিয়োগ করবো, এবং ই1 এর ডিরেকশন কোন দিকে হবে দেখেন, ই1 এর ডিরেকশন হবে এই দিকে, এটা হচ্ছে ই1। তাহলে ই1 ভেক্টরটা উপরের দিকে হবে, এবং এটার মান কত হবে, ইবি থেকে ইডি যদি বিয়োগ করি মান হবে 2.25 ইন্টু 10⁹ নিউটন পার কুলম্ব। এখন একটা জিনিস খেয়াল করেন, এ এবং সি বিন্দুর চার্জগুলো একই, তাহলে এ এবং সি বিন্দুর জন্য কিন্তু একই জিনিস পাবো। তাহলে এ এবং সি বিন্দুর দুইটা চার্জ থেকে আরেকটা ভেক্টর পাবো ই2। আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, ই2, এই ই2টা হবে ই এ মাইনাস ই সি, কারণ ই এবং ইসি পরস্পর কোন দিকে কাজ করতেছে, বিপরীত দিকে। তাহলে ই এ মাইনাস ইসি যদি আমরা করি সেক্ষেত্রে যেটা পাবো 2.25 ইন্টু 10⁹ নিউটন পার কুলম্ব। এখন ই1 আর ই2 কিভাবে কাজ করতেছে, 90 ডিগ্রি কোণে পরস্পর লম্বাভাবে কাজ করতেছে দেখেন। তাহলে আমরা নতুন একটা স্লাইডে যাব, ই1 এবং ই2 এই দুইটা কাজ করতেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। একটা বর্গক্ষেত্রের কর্ণ দুইটা পরস্পর 90 ডিগ্রিতে থাকে। তাহলে আমার ই1 এবং ই2 যেহেতু 90 ডিগ্রিতে কাজ করতেছে, লব্ধি প্রাবল্য √E1² প্লাস E2², E ইকুয়ালস টু √E1² প্লাস E2²। তার মানে E1 E2 আবার যেহেতু মান সমান, তাহলে E1 ইন্টু √2, 2.25 ইন্টু 10⁹ ইন্টু √2। এবার এখানে তাহলে লব্ধি যে প্রাবল্যটা আমরা পাবো, সেই লব্ধি প্রাবল্যটা তাহলে হচ্ছে 2.25, এটাকে যদি করি 3.18 ইন্টু 10⁹ নিউটন পার কুলম্ব। এখন তাহলে তড়িৎ বল এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। একটু ডায়াগ্রামটা আবার এখানে আমি আঁকতেছি আপনাদের বোঝার জন্য, দেখেন। যারা এখানে বুঝতে কষ্টে পড়তেছেন, আমি যখন আপনাদেরকে প্রাবল্য পড়াইছি, প্রাবল্যের ডিটেইলস এর জিনিসটা লেকচারটা আরেকবার কাইন্ডলি দেখেন। প্রাবল্য কখন যোগ হবে কখন বিয়োগ হবে এটা খুব ভালো মতো করাইছি লেকচার 2-তে। সো লেকচার 2তে আবার ভালো মতো আপনারা সবাই দেখেন। সো আমার এইখানে ই1 এইটা, ই2 এইটা, এই দুইটার লব্ধি প্রাবল্য ই হচ্ছে উপরের দিকে। এখানে একটা একক ধনাত্মক চার্জ আছে +1 কুলম্ব, তাহলে সেইটা যে তড়িৎ বল লাভ করবে সেটা কোন দিকে, উপরের দিকে। এফ সমান কিউই, কিউ হচ্ছে +1 কুলম্ব, ই কত পাইছি 3.18 ইন্টু 10⁹ নিউটন পার কুলম্ব। তাহলে 3.18 ইন্টু 10⁹ নিউটন হবে। বুঝতে পারছেন? এখন দেখেন আমার ওজন এমজি, কত ভর, 9.8 কিলোগ্রাম ইন্টু 9.8, 9.8 ইন্টু 9.8 96.04 এত নিউটন। দেখেন ঊর্ধ্বমুখী বলটা কত বেশি হয়ে গেছে, ঊর্ধ্বমুখী বলটা অনেক বেশি হয়ে গেছে না? সুতরাং যেহেতু ঊর্ধ্বমুখী বল অনেক বেশি হয়ে গেছে, এফ মাচ মাচ গ্রেটার দেন এম জি, তাহলে বস্তুটি সাম্য অবস্থায় থাকবে না, উপর দিকে চলে যেতে থাকবে, বস্তুটি সাম্য অবস্থায় থাকবে না। ওকে, এটা গেল হচ্ছে আমাদের প্রাবল্য নিয়ে ডিটেইলস টানা হেঁচড়া। সো একটা জিনিস খেয়াল করছেন যে স্থির তড়িৎ থেকে যে ম্যাথ গুলা দেয়, এই ম্যাথ গুলা কিন্তু একেবারে সোজা সাপটা ম্যাথ বই থেকে তুলে দিচ্ছে না।
মানে একটু কনসেপচুয়ালি আপনাকে চিন্তা করতে হচ্ছে, সো প্র্যাকটিস বাড়াইতে হবে আপনাদের। আসেন 7 নাম্বার কোশ্চেন, ভয় পেন না, আরেকটা কোশ্চেন আছে এরপরে, তারপরে ইনশাল্লাহ শেষ। একটা বর্তনীতে 3টা ধারক যুক্ত আছে, প্রত্যেকটা ধারকের মান 0.2 মাইক্রোফ্যারাড। সো প্রতিটা ধারকের মান কত? 0.2 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে প্রত্যেকটা ধারকের মান যদি 0.2 মাইক্রোফ্যারাড হয়ে থাকে, তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলছে। এইটা একটা সহজ অঙ্ক পাওয়া গেছে। তুল্য ধারকত্ব C1 এবং C2 কিভাবে আছে? সিরিজে আছে। তার সঙ্গে C3 কিভাবে আছে? প্যারালালি আছে। এখন তাহলে দেখি তুল্য ধারকত্ব যদি নির্ণয় করতে যাই, C ইকুয়ালস টু C1 এবং C2 আছে সিরিজে, তাহলে 1/C1 প্লাস 1/C2, এটাকে ইনভার্স করব, তার সঙ্গে যোগ করে দিব C3। যাদের বুঝতে কষ্ট হচ্ছে দেখেন, C1 এবং C2 এই দুইটা যেহেতু সিরিজে আছে, এই দুইটাকে যদি আমি নিয়ে আসি 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2, তাহলে CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 ইনভার্স 1, সেটাই করছি। আবার CS আর C3 কি প্যারালালি আছে, তাহলে CP ইকুয়ালস টু CS প্লাস C3। সো এই যে দেখেন, এটাই করছে, আমি আর কিছু করি নাই। এখন প্রত্যেকটা ধারকের মান 0.2 মাইক্রোফ্যারাড, তাহলে 1/0.2 প্লাস 1/0.2 ইনভার্স 1 প্লাস C3 হচ্ছে 0.2। মাইক্রোফ্যারাডটা একদম শেষে বসাবো, আমি সবগুলোতেই যেহেতু মাইক্রোফ্যারাড আছে, আমি মাইক্রোফ্যারাডটা নিয়ে যাচ্ছি সবার শেষে বসানোর জন্য। তাহলে এইখানে উপরে হচ্ছে 2/0.2 মাইনাস 1 প্লাস 0.2, তাহলে 0.2/2 প্লাস 0.2, তাহলে অ্যাকচুয়ালি 0.3 মাইক্রোফ্যারাড হবে আমার তুল্য ধারকত্ব। এটা গেল, তুল্য ধারকত্ব বের হয়ে গেল। এখন জিজ্ঞাসা করছে বর্তনী হতে C3 কে সরিয়ে নিলে সঞ্চিত তড়িৎ শক্তির কিরূপ পরিবর্তন হবে, গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে যদি আমরা C3 কে সরিয়ে নেই, সঞ্চিত তড়িৎ শক্তির কিরকম পরিবর্তন হবে সেটা দেখতে হবে। এখন যখন C3 ছিল, ঘ নাম্বার, C3 থাকা অবস্থায় C ইকুয়ালস টু 0.3 মাইক্রোফ্যারাড, তাহলে এনার্জি E সমান হাফ CV স্কোয়ার, তার মানে হাফ ইন্টু 0.3 ইন্টু 10⁻⁶ ভি স্কোয়ার, 12 স্কোয়ার, এত জুল। কত আসে? 0.3 ইন্টু 12 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 21.6 ইন্টু 10⁻⁶ জুল। এখন যদি C3 সরানো হয়, C3 সরিয়ে নিলে এই অবস্থায় ডায়াগ্রামটা কিরকম হবে? দুইটা ধারক আছে শুধু, C1 আর C2। C1 C2 কিভাবে আছে? সিরিজে আছে, তার সঙ্গে কোষ আছে 12 ভোল্ট। তাহলে C1 এবং C2 যদি সিরিজে থাকে, 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2, তাহলে 1/0.2 প্লাস 1/0.2, সুতরাং CS হবে 0.1 মাইক্রোফ্যারাড। তাহলে এখন CS যদি 0.1 মাইক্রোফ্যারাড হয়, ঘটনাটা দেখেন, এই যে এখন হচ্ছে CS, এটা হচ্ছে 12 ভোল্টই রয়ে যাচ্ছে। তাহলে পরিবর্তিত শক্তি E প্রাইম ইকুয়ালস টু হাফ CS ইন্টু ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু CS 0.1 ইন্টু 10⁻⁶ ভি স্কোয়ার, 12 স্কোয়ার, এত জুল। আগের 1/3 হয়ে যাবে, তাহলে 0.5 ইন্টু 0.1 পাওয়ার -6 ইন্টু 12 স্কোয়ার, 7.2 ইন্টু 10⁻⁻6 জুল। এই যে সঞ্চিত শক্তির পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, আজকে লাস্ট ম্যাথ, 7টা ম্যাথ করে ফেলছি, এবার হচ্ছে আমরা 8 নম্বর ম্যাথে যাব। দেখেন 8 নম্বর ম্যাথটা কি। এটা ঢাকা, সিলেট, দিনাজপুর বোর্ড 2018 সালের কোশ্চেন ছিল। খেয়াল করেন কি বলছে, এবিসিডি আয়তাকার ক্ষেত্রের বি এবং ডি বিন্দুতে যথাক্রমে দুইটা চার্জ বসানো হয়েছে, বি এবং ডি তে, বাই মাধ্যমে। এ বিন্দুতে কত প্রাবল্য কাজ করবে সেটা বের করতে বলছে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেনটা করা হয়েছে, এ এবং সি কে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিক হতে ধনাত্মক আধান প্রবাহিত হবে, গাণিতিক ভাবে মতামত দাও। বেশ ভালো কোশ্চেন এটা। সো চলেন এটা এখন আমরা দেখতে থাকি। এ এবং
সি এর কোন দিক থেকে অ্যাকচুয়ালি ধনাত্মক চার্জ যাবে? ফাতিন নূর রাফি, শেষ হয় না আজকে আর ভাইয়া, শেষ হবে। স্থিতত্বের ম্যাথ গুলা ভাই একটু ঝামেলার ম্যাথ। তো আমি এই জন্য প্রত্যেকটা অঙ্ক শেষ করে করে করতেছি, কারণ অনেক জায়গায় অনেকের কনফিউশন থাকে। যেমন ওই যে দেখলেন না একটু আগে, মানে আমাদের অঙ্গন রায় ভাইয়া কোশ্চেন করলেন যে ভোল্টেজ গুলা কেন যোগ হয়ে গেছে, প্রাবল্য কেন বিয়োগ করতেছি। সো এই জিনিসগুলোর কোশ্চেন ভাই আসতেই পারে। সো আমি বলবো আপনারা না ওই আগের ভিডিওগুলো আরেকবার একটু দেখেন কাইন্ডলি। শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে, চলেন চলেন শেষ করি। দেখেন, এ বিন্দুতে প্রাবল্য কত? এ বিন্দুতে প্রাবল্য, আমি এখন এ বিন্দুতে যখন প্রাবল্য ভাইয়ারা নির্ণয় করব, খেয়াল করেন বি এবং ডি, বি এবং ডি, বি বিন্দুতে একটা চার্জ আছে, বি বিন্দুর চার্জটা কি? পজিটিভ, +5 × 10⁻³ তাহলে বি বিন্দুর জন্য প্রাবল্য হচ্ছে এইদিকে, এটা হচ্ছে ইবি। এরপর ডি বিন্দুতে যে চার্জটা আছে -2.25 × 10⁻³ নেগেটিভ চার্জের জন্য প্রাবল্য কোন দিকে হবে? এদিকে টানবে, উপরের দিকে, ইডি। তাহলে ইবি এবং ইডি পরস্পর কত ডিগ্রি কোণে কাজ করতেছে? 90 ডিগ্রি কোণে। তাহলে প্রাবল্য ই ইকুয়ালস টু √ইবি² + ইডি²। এখন এখানে আমি আর ক্যালকুলেট করব না, আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন ইনশাল্লাহ। সো ইবি, এই ইবি হচ্ছে 1/4πε0 কিউবি ডিভাইডেড বাই এবি², আর ইডি হচ্ছে 1/4πε0 কিউডি ডিভাইডেড বাই এডি²। সো প্রাবল্য পেয়ে গেছি। ফাইনালি এ এবং সি কে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিক হতে ধনাত্মক আধান প্রবাহিত হবে? গাণিতিকভাবে মতামত দাও। এখন আমার দুইটা বিন্দুকে যদি আমরা তার দ্বারা সংযুক্ত করি, যে বিন্দুতে উচ্চ বিভব থাকবে সেই বিন্দু হতে নিম্ন বিভবের দিকে আমার ধনাত্মক চার্জ যাবে। আবার বলতেছি আমি, যদি দুইটা বিন্দুকে আমরা তার দ্বারা সংযুক্ত করি, তাহলে ঘ নাম্বার অ্যান্সার করার শুরুতে আমি বলে দেই, উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান প্রবাহিত হয়। তাহলে এইখানে আমার দরকার এ এবং সি, তাহলে আগে ভি এ বের করব। ভি এ, এখন দেখেন এ বিন্দুর বিভব কয়টা চার্জের জন্য? বি বিন্দুর একটা চার্জের জন্য আর ডি বিন্দুর একটা চার্জের জন্য। তাহলে বি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুতে একটা বিভব আছে, ভি এ কার জন্য? বি এর জন্য। আবার ভি এ কার জন্য? ডি এর জন্য। তাহলে ভি এ বি 1/4πε0 বি বিন্দুর চার্জ কিউবি ডিভাইডেড বাই দূরত্ব এবি প্লাস 1/4πε0 কিউডি ডিভাইডেড বাই এই ডি বিন্দুর জন্য আমাদের অ্যাকচুয়ালি যে চার্জটা আছে সেটার জন্য দূরত্ব কত? এডি। সো এখন যদি মানগুলা বসাই, 9 × 10⁻৯ কিউবি, বি বিন্দুতে চার্জ ছিল 5 × 10⁻³ এবি, এবি দূরত্ব হচ্ছে 1 মিটার, 9 × 10⁻৯ কিউডি। ডি বিন্দুর যে চার্জটা সেটা হচ্ছে -2.25 × 10⁻³ ডিভাইডেড বাই এডিটা হচ্ছে 0.8। সো দেখেন ভি এ বের হয়েছে। এরপর একইভাবে সি বিন্দুর বিভব বের করেন, ভিসি। ভিসি হচ্ছে ভি সি কার জন্য? বি এর জন্য, ভি সি ডি এর জন্য। তাহলে 1/4πε0 কিউ বি ডিভাইডেড বাই সি বিন্দুর দূরত্ব বিসি প্লাস 1/4πε0 কিউ ডি ডিভাইডেড বাই সিডি। মানগুলা বসিয়ে নেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। 10টার সময় পরীক্ষা আছে আপনাদের। পরীক্ষায় হচ্ছে 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে, আর কিছু না, এমসিকিউ দিচ্ছি না। 2টা সৃজনশীল, 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা। তাহলে আপনারা ওই 10টার সময় গ্রুপে প্রশ্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো ইনস্ট্রাকশন সব আমি কোশ্চেন পোস্টের সঙ্গে সঙ্গে দিয়ে দিব। সো ঠিক আছে, দেখি কেউ কোনো কোশ্চেন করছিলেন কিনা ভিডিওতে।
অঙ্গন রয়, আশা করি আপনার কনফিউশন ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে আপনি একটু আরেকটু ওই আগের লেকচারগুলো দেখে নিয়েন। তারপর অনুপম দাস, দীপিত শাহ, সবই তো পারস, বলা লাগবে না জানি। ভাইয়ারা একজন একজনের টিজ করেন না। আমি চেষ্টা করব যতদূর সম্ভব একদম সবগুলা ডিটেলসই তো করার চেষ্টা করি। তারপরে কিছু কিছু জায়গায় একটু হয়তোবা টেনে চলে যাই। ওকে, দেখাবো ইনশাল্লাহ 10টার সময়, তাহলে গ্রুপে চলে আসেন পরীক্ষা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাইয়া। আসসালাম, হ্যাঁ ভাইয়া বলেন।